আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে বিভীষণের প্রতি মেঘনাদ পদ্মটির সম্পূর্ণ আলোচনা করা হবে, মানে এই সম্পূর্ণ কবিতাটিকে লাইন বাই লাইন এক্সপ্লেন করা হবে এবং এ টু জেড এখান থেকে যা যা কোয়েশ্চেন আসছে এসএসসি পরীক্ষায় এবং অ্যাডমিশন টেস্টে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং সবগুলো সমাধান করব এবং লাইন বাই লাইন এক্সপ্লেন করে তোমাদেরকে বুঝিয়ে দেব সম্পূর্ণ কবিতাটি। তো মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি লিখেছেন। কবি পরিচিতি: বাংলা আধুনিক। আমরা জানি আধুনিক বাংলা কবিতার অগ্রদূত মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলায় সাগরদাঁড়ি ও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। মায়ের তত্ত্বাবধানে গ্রামেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। মধুসূদন 1833 খ্রিস্টাব্দের কলকাতায় হিন্দু কলেজের স্কুল শাখায় ভর্তি হন। সেখানে ছাত্রাবস্থাতেই তার সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে। 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তিনি প্রদত্ত নামের শুরুতে মাইকেল শব্দ যোগ করেন। ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজে পরিত্যাগ করে শিবপুরের বিশপস কলেজে ভর্তি হতে হয়। সেখানেই তিনি গ্রিক, লাতিন ও হিব্রু ভাষা শিক্ষার সুযোগ পান। মধুসূদন বহু ভাষায় দক্ষ ছিলেন। ইংরেজি ও সংস্কৃত সহ ফার্সি, জার্মান, ইতালীয় ভাষাতেও তিনি দক্ষতা অর্জন করেছিলেন। হিন্দু কলেজের ছাত্রাবস্থায় তার সাহিত্য চর্চার মাধ্যম ছিল ইংরেজি ভাষা, কিন্তু বিদেশি ভাষায় মোহ থেকে মুক্ত হয়ে তিনি মাতৃভাষার কাছে ফিরে আসেন। মানে এখানে অনেক বড় একটি কাহিনী আছে তার জীবনেই, পড়লে তোমরা জানতে পারবা যে সে ছোটবেলায় অনেক বেশি মেধাবী ছিল। সকল ছাত্রদের মধ্যে তার মেধা ছিল সবচেয়ে বেশি, তাই নিজেকে বেশি মেধাবী বলতো। মানে স্যারেরা তাকে সুনাম করতে, তুই অনেক বেশি মেধাবী, তুই ভবিষ্যতে যে অনেক বড় কিছু হইতে পারবি। তাই সে অতিরিক্ত মানে প্রশংসা পাওয়ার কারণে সে দেশ চাইলে বিদেশে চলে যায় এবং বিদেশে যেয়ে কবিতা লেখা শুরু করে। সেখানে যে ইংরেজি সাহিত্য লেখা শুরু করে, যেহেতু সে সেই দেশের মানুষ না, মানে আমরা যে সাহিত্যগুলো পড়তেছি সেগুলো কিন্তু কবি নিজস্ব ভাষায় লেখে। তো সেই দেশের মানুষরা তো আর সে তো সেই দেশের নেটিভ মানুষ না, তাই সে ইংরেজি শিখে একটা জিনিস লিখলে সে লেখাটার ভিতরে মানে সেই দেশের একটা মোহ থাকবে না, মানে মায়া থাকবে না। তাই সেই জন্য কেউ সে তার লেখার তেমন পাত্তা দেয় নাই। পরেতে বাংলাদেশে এসে আবার লেখা শুরু করছে, মানুষ তাকে আবার বরণ করে নিছে এবং বাংলাদেশে এসে সে বড় একজন ব্যবসায়ী হইতে পারছে, মানে ব্যবসায়ী বলতে সফল একজন কবি হইতে পারছে আর কি। মাতৃভাষায় কাছে ফিরে আসেন। তারপর মধুসূদন পূর্ব হাজার বছরের বাংলা কবিতার ছন্দ ছিল পয়ার। একটি চরণের শেষ আরেকটি চরণে মিল ছিল ওই ছন্দের অনর প্রথা। মধুসূদন বাংলা কবিতার এই প্রথাকে ভেঙে দিলেন। তার প্রবর্তিত ছন্দকে বলা হয় অমিত্রা ছন্দ। তবে এটি বাংলা অক্ষরবৃত্ত ছন্দেরই নবপায়ন। বাংলায় চতুর্দশপদী কবিতা বা সনেটেরও প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। এটা মনে রাখতে হবে যে চতুর্দশপদী কবিতা বা সনেটেরও প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার তিনি। তিনি আধুনিক নাটক সমিত্রা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী এগুলা যে কি লেখছে সেটা মনে রাখতে হবে, মানে কে ছিল। এবং প্রহসন একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ের তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। তার কাব্যগ্রন্থগুলো হলো তিলোত্ত মাসম্ভব কাব্য, মেঘনাদ বোধ কাব্য, বঞ্জাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী।
1873 খ্রিস্টাব্দের 29শে জুন কলকাতায় মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন। এখান থেকে আমাদের মূল কবিতা শুরু। এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে। এখানে আমাদেরকে কিছু জিনিস আগে থেকে জানা লাগবে, যেমন এটি মনে করো রামায়ণের একটি অংশ, যে অংশটাকে তারা কবিতা হিসাবে মানে লেখছে, যে যখন রাম আর সীতা একসাথে বনবাসে মানে চলে গেছে। আমি তোমাকে সম্পূর্ণ গল্প তো বলতে পারবো না, তবে সংক্ষিপ্তভাবে বলতেছি। যখন রাম আর সীতা বনবাসে চলে গেছে, তখন তার ভাই ছিল লক্ষ্মণ, এবং যেই তারা ছিল বনবাসে, আর তাদের পাশে একটা রাজ্য ছিল যেটার নাম ছিল রাক্ষসপুর। তো রাক্ষসপুরে ছিল রাম ছিল, রাম না, রাক্ষসপুরে ছিল রাবণ। রাবণ ছিল, এবং রাবণের বোন ছিল, আর তার ভাইও ছিল। মানে তার সম্পূর্ণ ফ্যামিলি রাক্ষসপুরে থাকতো। তো তার পাশে ছিল হচ্ছে একটা নদী, মাঝখানে একটা নদী ছিল, আর আরেক পাশে ছিল হচ্ছে বনবাস, যেখানে সীতা বনবাসে ছিল। আর রামের ভাই ছিল লক্ষ্মণ। লক্ষ্মণকে একদিন ওই পাশে রাক্ষসপুর থেকে রাবণের বোন বা ভাতিজাবু, সে এসে তাকে মানে প্রেমের প্রস্তাব দেয়, মানে কুপ্রস্তাব দেয় যে আসো একসাথে আমরা বিয়ে করি। যেহেতু এখানে তাদের মানে তাই লক্ষ্মণকে সে পছন্দ করতো, যেহেতু রামকেও সে প্রস্তাব দিচ্ছে, রাম যেহেতু সীতাকে ভালোবাসে, তাই লক্ষ্মণের সাথে তার প্রেম করার ইচ্ছে ছিল। কিন্তু লক্ষ্মণ তা মানে নাই। লক্ষ্মণ উল্টো তার এটা বলার কারণে সে মানে ওকে আঘাত করছে, মানে সে মেয়েকে আঘাত করায় সে আবার এটা রাবণকে জানিয়ে দিছে। তাই তাদের ভিতরে যেই যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধের কারণে হয়েছে কি, দুই দলই মানে যুদ্ধ হইতেছিল। এমন সময় যে রাবণের চাচা চাচা রাবণের মানে ভাই, সে আবার কি করছে, লক্ষ্মণকে নিয়ে তাই রাক্ষসপুরে প্রবেশ করছে। রাক্ষসপুরে সহজে প্রবেশ করা যায় না, কিন্তু লক্ষ্মণকে নিয়ে সেখানে একটা প্রবেশ করছে। সেখানে অনেক বড় একটা গল্প, এটা অনেক এক্সপ্লেন করে শেষ করা যাবে না। তবে সেখানে প্রবেশ করার পর, যেহেতু এটা মানে রাক্ষসপুরে কেউ প্রবেশ করতে পারে না কোনো মানুষের তারা নিচু জাতি মনে করে, কিন্তু যেহেতু লক্ষ্মণ মানুষ ছিল, তারে যেহেতু রাবণেরই ভাই প্রবেশ করছে, তাই রাবণের যেই ছেলে, সে কিন্তু রাগান্বিত হয়ে গেছে যে কেন তাকে প্রবেশ করলো এই রাক্ষসপুরে, তার বোনের এই খারাপ অবস্থা করছে, যেহেতু সে কেন তাকে প্রবেশ করতে দিল রাক্ষসপুরে। তো এখান থেকে আমাদের যেই কবিতা, সে কবিতা শুরু হয়। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, মানে এখানে অরিন্দম বলতে সেই রাক্ষসকে মানে বুঝাইতেছে যে জানুনি কেমনে আসি লক্ষণ পশিল, মানে কিভাবে লক্ষণ এই রাক্ষসপুরে প্রবেশ করিল। সে এতক্ষণে মানে বুঝতে পারছে যে অরিন্দম মানে যার কথা আমি বলতেছিলাম, সে বুঝতে পারছে যে কিভাবে সে লক্ষণ মানে প্রবেশ করছে। লক্ষণ তো প্রবেশ করার কথা না রক্ষপুরে হায় তাত উচিত কি কি তব। তাত মানে বলতে চাচাকে বোঝানো হয়েছে যে চাচা, তোমার কি এটা করা উচিত হয়েছে যে তুমি লক্ষণকে রাক্ষসপুরে প্রবেশ করিয়েছ। এই কাজ নিক্ষা সতী তোমার জননী। এই কাজ করা কি তোমার মানে জননী, তোমার পরিবারটা কি মানবে? তুমি যে করেছো সহদর রক্ষশ্রেষ্ঠ সুলম সম্বনী, মানে তাকে একটু সুন্দর করে বলতেছে যে তুমি যে একজন রাক্ষসের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ রাক্ষস যাকে বলা হয়, শ্রেষ্ঠ রাক্ষস হয়ে তুমি এই কাজ কিভাবে করলে, মানে তাকে একটু সম্মান করে বলতেছে। কুম্ভকর্ণ ভ্রাতৃপুত্র বাস বিজয়ী, মানে তুমি হচ্ছে ভ্রাতৃপুত্র বাস বিজয়ী কুম্ভকর্ণের, তুমি কিভাবে কাজটা করলে, মানে তোমাকে এই সম্মান দিয়ে মানে এই কাজটা তাকে বলতেছে। নিজ গৃহপথ মানে নিজের বাসায় কিভাবে তুমি আরেকজনকে জায়গা দিলা, তার দেখাও তস করে, মানে কিভাবে তুমি তাকে এটা দেখাল। চণ্ডালে বসাও আনি রাজার আলোয়, মানে তুমি কিভাবে তুমি একজন
গরিব মানুষকে, তুমি একজন নিচু জাতের মানুষকে তুমি রাজার স্থানে তুমি বসাইতেছো, মানে লক্ষণকে কিভাবে তুমি এই জায়গায় স্থানে জায়গা দিলে। কিন্তু নাহি গঞ্জি তোমার গুরুজন তুমি, মানে তোমাকে আমি কিছু বলবো না, তুমি যেহেতু গুরুজন, পিতৃতুল্য, মানে তুমি পিতার সমতুল্য। ঝাড়দার যাব অস্তাগারে, আমাকে মানে জায়গা দাও, আমি অস্তাগারে যাব, যাতে করে আমি লক্ষণের সাথে যুদ্ধ করতে পারি। পাঠ বই পাঠাইব রামনুজে সমন ভবনে, মানে যেখানে যুদ্ধ হয় সেখানে যে তারা যুদ্ধ করবে। লঙ্কার কলঙ্ক আজই ভঞ্জিব আহবে, মানে এটা লঙ্কার কলঙ্ক, যে লঙ্কার মতো একটা জায়গায়, মানে রাক্ষসীদের জায়গায়, যেহেতু এটা আমি বললাম যে রাক্ষসীদের একটা রাজ্য ছিল, এটার নাম ছিল লঙ্কা। আর যেহেতু লক্ষণ রেখা সেখানে এসেছে, তাই এটা লঙ্কার কলঙ্ক হয়ে গেছে, তাই তাকে মেরে ফেলবে সেটা বলতেছে। উত্তারিলা বিভীষণ বৃথা এই সাধনা, মানে এখানে বিভীষণ হচ্ছে ইয়া, মানে যেই চাচা, যে মানে লক্ষণকে এনেছে। আর মেঘনাদ হচ্ছে তার ভাতিজা, যার সাথে মানে লক্ষণের সাথে যুদ্ধ করার জন্য মানে চাচাই সাহায্য করছে। বৃথা এই সাধনা, মানে উত্তরিলা বিভীষণ বৃথা এই সাধনা, মানে এখানে বলতেছে যে তোমার সাধনা কিন্তু বৃথা, মানে বিভীষণের সাধনা বৃথা। দ্বিমুন দ্বিমুন রাঘব দাস, আমি এই প্রকারে তাহার বিক্ষোভ কাজ করিব রক্ষিতে অনুরোধ উত্তরিলা কাতরের আবনি। হে পিতব্য তব বাক্যে ইচ্ছে মরিবারে। রাঘব দাস, তুমি কেমনে এই মুখে আনিলে এই কথা, তাত কহত দাসরে, মানে তুমি দাসেরে কিভাবে এটা মানে তুমি এত নিচু স্থানের মানুষকে তুমি কিভাবে আমাদের মতো উচ্চ স্থানের লোকদের ভিতরে আনতে পারলে, কিভাবে তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে বলা। স্থাপিলা বিদুরে বিদিয়া স্থানুর ললাটে, পরিকি বুতলে শশী যান গড়াগড়ি ধুলায়। হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি জনম তব কোন মহাকুলে, কে বা সে অদম রাম স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, যাই কি সে কবু প্রভু পঙ্কিল সলিলে শৈব দলের ধাম মৃগন্দে কৈশোরী, কবে হে বীর কেশরী সম্ভাসে শ্রীগালে। মিত্রভাবে অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে, অস্ত্রহীন যদি কি সম্বন্ধে সংগ্রামে, মানে তার তো অস্ত্র নাই, তুমি অস্ত্র মানে তুমি কাপুরুষদের মতো করে আমার সাথে যুদ্ধ করার ব্যবস্থা করলে। মানে সেও ছিল কি, মানে বিভীষণ এক জায়গায়, মূলত বিভীষণ ছিল ভাতিজা আর মেঘনাদ ছিল হচ্ছে চাচা। তা সে ছিল মনে করো একটি পূজার স্থানে, যাদের এখানে পূজা করা হয় রাক্ষসদের, সে পূজার স্থানে ছিল। সেখানে মূলত তাদের জন্য একটা পবিত্র স্থান ছিল, তাই সেখানে কোনো অস্ত্র ছিল না, খালি হাতে ছিল। এমন অবস্থায় বিভীষণ লক্ষণকে নিয়ে মেঘনাদ লক্ষণকে নিয়ে আসে এবং রাস্তা আটকিয়ে দেয়। লক্ষণ হাতে অস্ত্র ছিল, যাতে করে লক্ষণ মানে বিভীষণকে মারতে পারে। তাই সে বলতেছে যে আমাকে কিভাবে তুমি অস্ত্রহীন কাপুরুষদের মতো করে মানে যুদ্ধের জন্য আনতেছো। কহি মহারথী, এই মহারথী প্রথা নহি শিশুক লঙ্কাপুরে শুনি না হাসিবে, মানে মানুষ হাসবে যদি লঙ্কাপুরের শিশুরা এটা শুনে। এই কথা চারহ পথ আসিব ফিরিয়া, মানে সে আসবে ফিরিয়া, সে কাপুরুষ নয়। তাকে জায়গা দিলে সে অবশ্যই যুদ্ধের জন্য অস্ত্র নিয়ে আসবে। এখনই দেখিব আজ কোন দেব বলে বিমুখে সমরে মোরে সমুদ্রী কুমতি, মানে সমুদ্রের ছেলে কিভাবে আমাকে মারে আমি দেখব।
কোন মানে দেবের বলে দেব দ্বৈত নর নর নরের রণে স্বচক্ষে দেখছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে নিকুম্বিলা জগাঙ্গারে প্রগল্লবে পশিল দম্বি আজ্ঞা করদাসে শাস্তি নরাদমে তবু জন্মপুরে তাৎ পদার্পণ করে বনবাসী হে বিরাট মানে বনবাসী বলতে ওই লক্ষণকে বোঝানো হয়েছে নন্দনে কাননে ভূমে দুরাচর দৌত প্রফুল্ল কমলে কীটবাস কহ তার সহিব কেমনে মানে কিভাবে আমি সহিব যে তুমি এসব কাজ করতেছো। তাত বলতে চাচাকে বোঝানো হয়েছে হেন অপমান আমি ভারতী পুত্র তব আমি তো তোমার পিতার মানে ছেলের সমতুল্য, তুমি তো আমার পিতার সমতুল্য। তুমিও হে রক্ষমণি, তুমি তো রাক্ষসের মণি, সহিত কেমনে মানে তুমি কিভাবে সইতেছ এটা। মহামন্ত্র বলি যথা নমস্বীর ফণি মলিন বদন লাজে উত্তার লীলারথী রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে মানে রাবণে আমাকে মানে এটা করার জন্য বলেছে তাই আমি এটা করছি, সেটা বলতেছে তার চাচা। নহি দোষী আমি বৎস বৃথা বৎস মরে তুমি নিজ কর্ম দোষে হায় মজাইলা মানে তোমার দোষের কারণে তুমি আজ মরতেছো, যেহেতু তুমি তো একটা যুদ্ধ লাগাইছো। এই কনক লঙ্কা রাজা মজিলা আপনি বিরোধ সতত পাপে দেবকুল এবে পাপে পূর্ণ লঙ্কাপুরী মানে এখন তো পাপে পূর্ণ হয়ে গেছে তোমার কারণে লঙ্কাপুরী প্রলয়ে মানে এখানে চাষা বাতিদাকে বলতেছে কথা প্রলয়ে যেমুতি বসুদা ডুবিয়ে লঙ্কা কলি সলেলে রাঘবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয় তেই আমি পরদোষ এই কাজ চাহে মজিতে রসিলা বাসা ত্রাস গম্ভীরে যেমতি নিশুতে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কপি কহিলা বিরন্দে বলি ধর্ম পদগামী হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসে গুণী জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এই সকল দিলা জলাঞ্জলি মানে তুমি সবকিছু ত্যাগ করে তুমি শুধুমাত্র ওকে সাহায্য করলে, তোমার দাম কমিয়ে দিলে। শাস্তে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন মানে গুণবান পরজন থেকে গুণহীন স্বজন ভালো, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর সাদা। এই শিক্ষা এই বর কোথায় শিখিলে কিন্তু বৃথা গঞ্জি তোমা হেন সহবাসে মানে তুমি আমাদের সাথে থাকিয়া তুমি এইভাবে কিভাবে করতে পারলে, কিন্তু জানো যে আমার কি শক্তি। হে পিতব্য মানে পিতার সমতুল্য বর্বরতা কেন না শিখিব, কেন আমি শিখবো না বর্বরতা, তোমাদের সাথে রয়েছি। গতি যার নিচ সে দুর্নীতি, যার গতি নিচে সে নিচে যাবে। এই হচ্ছে আমাদের কবিতার শব্দার্থ টিকাগুলো আমরা দেখব। বিভীষণ হচ্ছে রাবণের কনিষ্ঠ সহোদর, রাবণের যুদ্ধে স্বপক্ষ ত্যাগকারী রামের ভক্তি মানে নিজের পক্ষ ত্যাগ করছে, যে বিশ্বাসঘাতকতা করছে, রামের সাথে স্বপক্ষ করছে, এটাই সে তাদের কথা। এতক্ষণে অরিন্দম কহিল এটার অর্থ হচ্ছে রৌদ্রার নিকুম্বিলা যজ্ঞারে লক্ষণের অনুপ্রবেশে অন্যতম কারণে যে পথপ্রদর্শক বিভীষণ তা অনুধাবন করতে পেরে বিস্মিত ও বিপন্ন মেঘনাদের প্রতিক্রিয়া। তারপরে হচ্ছে আমরা শব্দগুলো দেখবো, এক একটা করে সবগুলো দেখে নেব। আর আমরা এখন এখন পাঠ পরিচিতিটা পড়ব। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে বধ বধ নামক ষষ্ঠ সর্গ
থেকে সংকলিত হয়েছে। এটা মনে রাখতে হবে যে মধুসূদন দত্তের মেঘনাদ মুখ কাব্যের বধ নামক ষষ্ঠ সংগ্রহ থেকে সংকলিত হয়েছে। সর্বমোট 9টি স্বর্গে বিন্যস্ত মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গে লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে সাহসী বীর মেঘনাথের। মানে এখানে লক্ষণের হাতে যে মেঘনাথের যেভাবে মৃত্যু ঘটে, যে চাচার বিশ্বাসঘাতকতার কারণে, সেটা এখানে ফুটিয়ে তুলেছে, মানে বলছে। রামচন্দ্র কৃতিত্ব দ্বীপ রাজ্য স্বর্ণ লঙ্কা আক্রান্ত হলে রাজা রাবণ শত্রুর উপযুক্তি দৈব কৌশলের কাছে অসহায় হয়ে পড়েন। মানে যে এরা যে সেই বিশ্বাসঘাতকতা করছে, তার কাছে তারা অসহায় পড়ে পড়ে। ভ্রাতা কুম্ভকর্ণ ও পুত্র বীর বাহুর মৃত্যুর পর মেঘনাথকে পিতা রাবণ পরবর্তী দিবসে অনুষ্ঠেয় মহাযুদ্ধের সেনাপতি হিসাবে বরণ করে নেন। যুদ্ধ জয় নিশ্চিত করার জন্য মেঘনাথ যুদ্ধযাত্রার পূর্বেই নিকুম্বলা যজ্ঞাগারে ইষ্ট দেবতা অগ্নিদেবের পূজা সম্পূর্ণ করতে মনস্থির করে। মানে সে পূজা করার জন্য মানে যুদ্ধের আগে সেই জায়গায় যায়, যেখানে মূলত নিকুম্বলা জায়গায় যায়, যেখানে যাওয়ার পরে মূলত এই কাজ শুরু হয়। মানে ওরা মেরে ফেলে ওকে। মায়া দেবীর আনুকূল্যে এবং রাবণের অনুজ বিভীষণের সহায়তায় লক্ষণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে, মানে এখানে কিন্তু অনেক প্রহরী ছিল, এখানে ঢোকাটা এত সহজ ছিল না। ওই তার চাচার সহযোগিতার কারণেই সে এই এলাকায় বা এই স্থানে বা নিকুম্বলায় প্রবেশ করতে পেরেছে। নিকুম্বলা যজ্ঞাগারে প্রবেশের সমর্থ হয়। কপট লক্ষণ নিরস্ত মেঘনাথের কাছে যুদ্ধ প্রার্থনা করলে মেঘনাথ বিস্ময় প্রকাশ করে। মানে যেহেতু তার কাছে কোনো ধরনের অস্ত্র ছিল না মেঘনাথের কাছে, যুদ্ধ প্রার্থনা করলে কিন্তু সেটা সে বিস্ময় প্রকাশ করে। মানে সে চায় না যে যুদ্ধ করতে, সে চায় মেরে ফেলতে বিনা অস্ত্রে। শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্বলা যজ্ঞাকারের লক্ষণের অনুপ্রবেশ যে মায়া বলে সম্পূর্ণ হয়েছে বুঝিতে বিলম্ব ঘটে না তার। মানে কোন মায়া বলে যেটা হয়েছে, তার চাচা যে এইসব করেছে, মানে কারসাজি করে তাকে এখানে আনছে, সেটা বুঝতে তার ভুল হয় না। ইতিমধ্যে লক্ষণ তলোয়ার কোষ মুক্ত করলে মেঘনাথ যুদ্ধ সাজ গ্রহণের জন্য সময় প্রার্থনা করে লক্ষণের কাছে, কিন্তু লক্ষণ তাকে সময় না দিয়ে আক্রমণ করে। এই সময় অকস্মাৎ যজ্ঞাগারের প্রবেশদ্বারের দিকে চোখ পড়ে মেঘনাথের। দেখতে পায় বীর যোদ্ধা পিতব্য বিভীষণকে। মুহূর্তে সবকিছু স্পষ্ট হয়ে যায় তার কাছে। তাত বিভীষণকে প্রত্যক্ষ করে দেশপ্রেমিক নিরস্ত মেঘনাথ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে, সেই নাটকীয় ভাবুষ্য বিভীষণের প্রতি মেঘনাথ অংশে সংকলিত হয়েছে। এই অংশে মাতৃভূমির প্রতি ভালোবাসা ও বিশ্বাসঘাতকতা ও দেশ দ্রোহিতার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে ঘৃণা, ভ্রাতৃত্ব, জাতিসত্তার সহিংসতার গুরুত্বের কথা যেমন এখানে ব্যক্ত হয়েছে, তেমনি এর বিরুদ্ধে প্রচারিত ষড়যন্ত্রকে অতিবাহিত করা হয়েছে নীচতা ও বর্বরতা বলে। 19 শতকের বাংলা নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ সন্তান মাইকেল মধুসূদন দত্ত বাল্মীকি রামায়ণকে নবমূল্য দান করেছে এই কাব্যে। মানবকেন্দ্রিকতায় রেণুশ্বাস বা নবজগতের সারকতা, এই নবজাগরণের প্রেরণাতেই রামায়ণের রাম লক্ষ্মণ মধুসূদনের লেখনীতেই হীনরূপে এবং রাক্ষস রাজ রাবণ ও তার পুত্র মেঘনাদ যাবতীয় মানবীয় গুণের ধারক রূপে উপস্থাপিত দেবতাদের অনুকূল্য প্রাপ্ত রাম লক্ষ্মণ নয়। পুরাণে রাক্ষস রাজ রাবণ এবং
তার পুত্র মেঘনাদের প্রতি মধুসূদন দত্তের মমতা ও শ্রদ্ধা। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটি 14 মাত্রায় অমিল প্রবাহমান জ্যোতিষ স্বাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এটা মনে রাখতে হবে যে এটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এটা এমসিকিউতে আসে। প্রথম পঙ্গতির সঙ্গে দ্বিতীয় পঙ্গতির চরণান্তরের মিলহীনতার কারণে এই ছন্দ অমিত্যাক্ষার ছন্দ নামে সমধিক পরিচিত, মানে অমিত্যাক্ষর ছন্দ নামে সমধিক পরিচিত। এটাও কিন্তু জ্ঞানমূলকে চলে আসে, তাই মনে রাখবো। এই কাব্যাংশ প্রতিটি পংক্তি 14 মাত্রায় এবং 8+6 মাত্রায় 2টি পর্বে বিন্যস্ত। লক্ষ্য করার বিষয় যে এখানে 2 পংক্তির চরণার্থিক মিলেই কেবল পরিহার করা হয়নি, যতিপাত এবং বিরাম চিহ্নের স্বাধীন ব্যবহার হয়েছে বিষয় ও বা বক্তব্যের অর্থের অনুষঙ্গে। এই কারণেই ভাব প্রকাশের প্রবাহমানতাও এই কাব্যাংশটির ছন্দের বিশেষ লক্ষণ হিসাবে বিবেচ্য। একটা বহু নির্বাচনীয় প্রশ্নগুলো আমরা এমসিকিউগুলো সলভ করব। সমন ভবন কি? সমন ভবন হচ্ছে এখানে জগাগার গ না, সমন ভবন হায় তাত উচিত কি? তবে এই কাজ বলতে কি বোঝানো হয়েছে? কুম্ভকর্ণের সহায়তা, লক্ষণের প্রবেশ। এখানে কুম্ভকর্ণের সহায়তা ক। নিচের উদ্দীপকটি বলে 3 ও 4 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউল একটি সফল অপারেশনের পর তারপর গ্রামে বিশ্রাম নিচ্ছিলেন। মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউল একটি সফল অপারেশনের পর তারপর গ্রামে বিশ্রাম নিচ্ছিলেন। পার্শ্ববর্তী গ্রামের রাজাকার ইদ্রিস কথাটি পাকিস্তানি হানাদার বাহিনীকে জানিয়ে দিল। হানাদার বাহিনী এসে কমান্ডার মতিউলকে মেরে ফেলে। মতিউল প্রতিরোধের সুযোগ পর্যন্ত পেলেন না। উদ্দীপকের ইদ্রিস চরিত্রটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছে? এখানে হচ্ছে বিভীষণের খ। উক্ত চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরণগুলো নিজ গৃহপথ তার দেখাও তস করে। আই রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিক্ষোভ কাজ করিব। গতি যার নিজ সহ নিজ সে দুর্নীতি। এখানে আই ও ট্রিপল হাই হবে। খ নম্বর হচ্ছে অ্যান্সার। আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখতেছি। শপথ নিয়েও পলাশীর প্রান্তরে প্রধান সেনাপতি মীর জাফর যুদ্ধের অংশে নেননি। রায় তুল্য অমিচাঁদ জগৎ শেঠ যুদ্ধে অসহযোগিতা করেছেন। মোহনলাল ও মীর মর্দান বিশ্বাসঘাতক হননি। নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছেন। মীর জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে। কাকে রাবণী বলা হয়েছে? এখানে ইয়াকে বলা হয়েছে রাবণী বিভীষণকে। প্রফুল্ল কমলে কীটবাস বলতে কি বোঝানো হয়েছে? মানে নিজের এলাকায় নিজের বাসায় থেকে মানে কিভাবে সে মানে নিজের এলাকার মানুষ হয়ে বা নিজের চাচা হয়ে কিভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলো, মানে নিজের বাসার মানুষ হয়ে কিভাবে শত্রু হতে পারলো, সেটাই এখানে বোঝানো হয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার সঙ্গে যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। কেন তুমি ব্যাখ্যা করে দেবা যে ব্যাখ্যা করা হলো যে পাশের গ্রামে নিজেদের এলাকার মানুষ বা বাঙালি হইয়াও সে কীভাবে রাজাকার হইয়া মানে পাকিস্তানিদের সহযোগিতা করেছে এবং একজন বিশিষ্ট নাম। এখানে মূলত পলাশীর যুদ্ধে কীভাবে মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে তুমি ওই বিভীষণের যেই বিশ্বাসঘাতকতা করা হয়েছে সেটা তুমি সাদৃশ্য রয়েছে সেটা তুমি ব্যাখ্যা করে দিবে।
যুবকটি পড়ে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার আংশিক রূপায়ণ মাত্র মূল্যায়ন করো, কারণ বিভীষণের প্রতি মেঘনাদে এত বড় একটা যুদ্ধ হয়েছে, সেখানে মূলত তার যেই সেনাপতি, সে সেনাপতিকে মারার জন্য সরাসরি তার চাচাই চলে এসেছে, মানে ওকে লক্ষণকে সুযোগ দিয়েছে। এটাই শুধুমাত্র একটা আংশিক রূপ মাত্র, এটা তুমি বুঝে তুমি সম্পূর্ণ গল্পটা বুঝিয়ে দিবে, ব্যাখ্যা করে দিবে। আজকের গল্প ওই পর্যন্তই, আশা করি সকলে ভালো আছে এবং আমাদের ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকবে। আল্লাহ হাফিজ।